नमस्कार बंधुरा आमी देविका केमन आछो सबाई आशा करछि सेरकम तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। नतुन आरेकटी दिन शुरू करछि तोमादेर सबार भालोबासा निये। आगे दिन रात्रे बेला चाना भिजिए रेखेছিলাম সেটাই আলুর সঙ্গে সিদ্ধ করে বসিয়েছি আর চানা আলুর সবজি করব আর এইদিকে বসিয়ে দিচ্ছি ভাতটা। আর চানা আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এবার মশলাগুলো এর মধ্যেই দিয়ে দিয়েছি। টমেটোটা গড়ে বাড়ন্ত হয়ে গেছে, না হলে টমেটো দিতাম, সেদ্ধ করে নিতাম একসঙ্গে সব কিছু। সরি বন্ধুরা, আমার গলাটা এখনও ঠিক হয়নি, সেই কারণে ভয়েসটা একটুখানি মানিয়ে নিও। তবে গতকালকের তুলনায় আজকে একটুখানি ঠিক আছে। তার কারণ হলো গতকাল গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিলই না, তো আজকে মোটামুটি আওয়াজটা তো বেরোচ্ছে, তবে গলাটা পুরোপুরি ঠিক হয়নি। রান্না বসিয়ে চলে এসেছি গাছগুলোতে জল দিতে। একবেলা জল না দিলে না পাতাগুলো হলুদ হয়ে যায়, গাছটা মানে গাছগুলো পুরো নেতিয়ে পড়ে। তো মনে করে করে সকাল আর বিকাল দুবেলাই জল দেয়। এই তো অল্প কয়েকটা গাছ, তারপরেও যা শান্তি। সত্যি শহরের মধ্যে গাছপালা কোথায় দেখা যায় বলো? আর আমার মনে হয় এই 2-3টে গাছের মধ্যেই আমি শান্তি খুঁজে পাই, তাই মানে যত্ন নিই, টাইমে টাইমে জলটা তো অন্তত দেই। চানার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এবার একটা ঘুটনি দিয়ে এটাকে জাতিয়ে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। আর তারপর 5 ফোড়ন সম্বাস দিয়ে দেবো, সঙ্গে তেজপাতা দিয়েছি আর এগুলো দিয়েই সম্বাস দিয়ে দেবো। একদম হালকা ফুলকা করেছি, তবে খেতে কিন্তু দারুণ লাগে এরকমও রান্না করলে। বরের খাওয়া শেষ আর আমি টিফিনটা এদিকে প্যাক করে দিয়েছি। তারপর বর্মশাই তো ডিউটি চলে গেছে আর আম্মা সোনা বাবাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আগের দিনের কাপড় অনেকগুলো ধুয়ে দিয়েছিলাম, যেগুলো ভাঁজ করে রাখা হয়নি, তো আমি চলে এসেছি কাপড়গুলো ভাঁজ করব। বর ডিউটি যাওয়ার পর অনেকগুলো কাজ করেছি। সোনাবাবাকে খাইয়ে দিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর রান্নাঘর ক্লিন করেছে, চুলা টুলা সব মুছা, অনেকগুলো বাসন ছিল সেগুলো ধুয়ে রান্নাঘর মুছে বারান্দা ঝাড়ু দিয়ে এই কাজগুলো সেরে তারপর এসে বসেছে কাপড়গুলো ভাঁজ করতে। আর এইদিকে দেখো বিছানাতে বেডশিট নিয়ে ওইটা তুলে নিয়ে কোনায় রেখেছে সোনা বাবা। তো কাপড়গুলো আগে ভাঁজ করি, তারপর বেডশিটটা বিছাবো। 2 দিন আগেই আলমারিটা ফাঁকা করেছে জানো তো, অনেকগুলো এক্সট্রা কাপড় ছিল, আলমারি তো ভর্তি ছিল, তো অনেকগুলো এক্সট্রা কাপড় বের করে ফাঁকা করে নিয়েছি। আর এবার সুন্দর করে এই কাপড়গুলো ভাঁজ করে রাখা যাবে। যেহেতু আলমারিটা অনেকটাই ছোটো, তো বেশি কাপড় তো রাখা যায় না, তবে আমাদের প্রয়োজনীয় কাপড়গুলো ঠিকই জায়গা হয়ে যায়। তো যখনই এক্সট্রা কিছু কাপড় হয়ে যায় তো সেগুলো বের করে রেখে দিই। এইখানে যদি এক্সট্রা কাপড় বেরিয়ে যায়, মানে যেমন হয় না অনেক কাপড় হয় যে এটা আর পরার ইচ্ছে নেই বা পরবো না, তো এই ধরনের পুরানো কাপড়গুলো না এক তো গুরুদুয়ারা থেকে এসে নিয়ে যায়, ওরা নিয়ে অনাথ আশ্রমে দিয়ে দেয়। তাছাড়াও অনেকে সকাল সকাল আসে ভিক্ষা নেওয়ার জন্য, তো ওরাও নিয়ে যায়। আর তাছাড়া 2 টাকা কিলো করেও বিক্রি করা যায়। তো আমি বেশিরভাগ গুরুদুয়ারা থেকে যখন আসে গাড়ি নিয়ে, তো অনেকগুলো কাপড় একসঙ্গে জমা হয়ে গেলে ওনাদের দিয়ে দিই। একদম খারাপ কাপড় যদি থাকে সেগুলো আবার ফেলে দিই। আর যদি মানে একটুখানি হয় না অনেক সময় ভালো ভালো কাপড়গুলো আর পরা হয় না, ফেটে যায়, টাইট হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম, ওইগুলো না গুরুদুয়ারে দিয়ে দিই, ওনারাই নিয়ে অনাথ আশ্রমেই দিয়ে দেয়। কাপড় তো ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কিছু কাপড় আগের দিন শপিং করে নিয়ে এসেছে সেগুলো ধুয়ে দেবো। তাছাড়া বালিশের খাবারগুলো খুলছি, এগুলো ধুয়ে দেবো। আমার এই ভিডিওটি দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি রোজ দিনই এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। আমি না বালিশের কভারগুলো চেঞ্জ করব, কভার চেঞ্জ করব মানে প্রত্যেকটা বছর যখন শীত পড়ে যায় না, তো আমি বালিশের তুলো বের করে নতুন আরেকটা কভার সেলাই করে লাগাই। তো এই বছরও ভাবছি করব, তবে ভাবছি গরম থাকতে থাকতে করব, তার কারণ এখন না রৌদ্রের অভাব নেই। গরমে রৌদ্রের মধ্যে তুলোগুলো দিলে খুব জলদি শুকিয়ে যাবে। যখন শীত চলে আসে তখন শুকানোটা অনেক কষ্ট হয়ে যায়, ছাদে নিয়ে যেতে হয়। আর ছাদে একটা ফ্যামিলি আছে, তো একটুখানি অসুবিধেই হয়। সে কারণে এবার ভাবছি গরমের সময়ই বালিশের কভারগুলো মানে টুলগুলো চেঞ্জ করে নেব।
এলোমেলো জিনিসগুলো ঠিক করে রেখে একটুখানি ডাস্টিংটাও করে নিচ্ছি। ঘরটা একটুখানি ভালো করে ঝাড়ু দিয়ে দেবো, তারপর ঘরটা সুন্দর করে মুছে নেব। আজকে জানো তো রৌদ্রের তাপ ততটা নেই, কিন্তু এত পরিমাণে গরম লাগছে কি বলবো, মনে হয় যেরকম হয় না আম কাঁঠাল পেকে যাওয়ার গরম, এরকম একটা মানে ঘেমে একাকার অবস্থা, সেই লেভেলের গরম লাগছে। তবে রৌদ্রের তাপটা অন্য দিনের তুলনায় আজকে কম আছে। শরীরটা একটুখানি খারাপই লাগছিল, জ্বরটা ঠিক হচ্ছে না, টাইম টু টাইম মেডিসিন নিচ্ছি অবশ্য। আর যদি ঠিক না হয় তাহলে তো ডক্টর দেখাতে যেতেই হবে। তবে কি করব বলে ঘরের কাজকর্মগুলো তো ফেলে রাখা যায় না, তাই জ্বর নিয়েও করতে হচ্ছে। আর কি বলো তো, এত জ্বরের মধ্যে না স্নানটা রুজি করতে হচ্ছে, স্নানটা তো গ্যাপ দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে গরম, স্নান ছাড়া যায় ধরি। তো আবার বাথরুমে গিয়ে ভালো করে স্নান করছি, তো জ্বর আর কাশিটা যেন আরও বেড়ে যাচ্ছে ঠান্ডা লাগার কারণে। আর জানো তো, আমি তো এটাই বুঝতে পারছি না জ্বরটা ঠান্ডাটা লাগলো কী করে, জ্বরটা এলো কী করে। কারণ এইদিকে এত পরিমাণে গরম, তারপর বৃষ্টি দিচ্ছে না। যদি বৃষ্টি হতো তাহলে হয়তো বৃষ্টির কারণে হয়ে গেছে, বৃষ্টিও দিচ্ছে না, এত পরিমাণে গরম, তারপর আমি বুঝতেই পারছি না যে আমার ঠান্ডা লেগে গেছে কী করে। যাক, এইদিকে কাজগুলো তো মোটামুটি গুছিয়েই নিয়েছি, আর রান্নাঘরটা তো আগের থেকে ক্লিন করে এসেছি। তো ভাবছি এবার গিয়ে স্নানটা সেরে আসবো, কারণ পুজোটা আজকে দেওয়া হয়নি, তো পুজোটাও দিয়ে নেব। এইদিকে সকালবেলা জুতাগুলো রোদ্রে দিয়েছিলাম, তো চেক করে নিচ্ছি আর তুলে নেব, কারণ উপর থেকে জল টল ফেলে দিলে আবার ভিজে যাবে। একদিন রাত্রিবেলা বাতাস দিয়েছিল, আর তখন না ছোটো একটা গাছের টুকরো এসে এখানে পড়েছিল, তো আমি সেটা তুলে নিয়ে লাগিয়ে রেখেছিলাম। তো এটা না অনেক দিনে, 1 মাসের কাছাকাছি, প্রায় মানে 10-15 দিন তো হবেই, এটা সবুজই ছিল, মানে একটা পাতা সবুজ মাটির মধ্যে দেখা যাচ্ছিলো। তো আমি রোজ দিনই জল ডালছিলাম। তো আগের দিন রাত্রিবেলা কী হয়েছে কে জানি না, হয়তো পাশের করে দাদা কাপড় মেলে দিয়েছে, নেওয়ার সময় আমার টপটা নিচে ফেলে দিয়েছে। যা গাছটা আর খুঁজে পাইনি, মাটিগুলোই তুলে একটুখানি আবার টবে রাখলাম, কারণ মাটি কিনে আনতে হয়, পাওয়া যায় না এমনিতে। মাটির কিন্তু অনেক মানে মূল্য বলতে পারো। জল, মাটি, বাতাস এগুলো কিন্তু আমরা প্রকৃতির থেকে পাই। তো আমি ভাবছি একটা সময় তো আমার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বাতাসটাও কিনতে হবে, তার কারণ জলটা তো কিনছি, মাটিটাও কিনে আনতে হচ্ছে, বুঝতেই পারছো। তো একটা সময় আসবে এমন হয়তো যে আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য হাওয়াটাও একটুখানি মানে কিনে নিতে হবে। আমি না কথা বলতে পারছি না, এত পরিমাণে কাশি উঠছে কি বলবো। সেটা আবার জন্য দুধ গরম করেছি, আর আমার জন্য একটুখানি দুধের চা করেছি, গলায় খুসখুস করছে, তো গরম গরম খেলে কিছু আরাম পাবো, সেই কারণে চা বসে। গুড়ের চা খাবো, তো গুড়ের টুকরাগুলো এত শক্ত, কাটতেই পারছিলাম না, কাটতে গিয়ে চারিদিকে আবার ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ঘরে তো বিস্কিট আছে, আমার না কোনো মিষ্টি বিস্কিট দিয়ে চা খাওয়া তো একদমই হয় না, মানে খেতেই পারি না মিষ্টি বিস্কিট। চাও মিষ্টি থাকে, বিস্কিটটাও মিষ্টি থাকে, সেই কারণে একদমই ভালো লাগে না। তারপরে মনে পড়েছে যে না, ঘরে তো মাট্টি আছে, তো মাট্টিটা আবার চায়ের সঙ্গে খেতে ভালো লাগে, কারণ ওইটা তো মানে লবণের টেস্ট থাকে, নুনের টেস্ট থাকে না, সেই কারণে আমরা আসলে ঘরের মধ্যে না নুনকে লবণই বলি। চলো চাটা খাই, এসো না বাবাকে না দুধটা খাইয়ে দেবো, তো নিজে খাবে না, তো ওর জন্য ব্রিটানিয়া বিস্কিট আছে, ওইটা দিয়ে খাইয়ে দেবো। তারপর চাটা খাওয়ার পর সন্ধ্যার সময় তোমার দাদাভাই আসার পর বলছে একটুখানি পকোড়া করো, তাই এখানে দেখো আলু, ধনিয়া পাতা সব কেটে নিয়েছি সুন্দর করে। আর এবার এটাকেই বেসন দিয়ে ব্যাটার গুলে সুন্দর করে রেডি করে নিয়েছি। 5-10 মিনিট রাখার পর তারপর এবার তেলে ফ্রাই করে নেব। পকোড়াগুলো ভাজার পর না নামিয়ে নিচ্ছি, আর তারপর আমি একসঙ্গে রান্নাটাও বসিয়ে দেবো, শরীরটা ভালো লাগছে না তো। আর এমনিতেই পকোড়া খাওয়ার পর তেমন কিছু বেশি খাওয়া হবে না, তো হালকা পাতলা কিছু একটা রান্না করে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা, বাই বাই।